নমস্কার। আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টা একটু মন দিয়ে সকলকে শুনতে হবে, দর্শক বন্ধুদের অনুরোধ করছি। যেন মনে হচ্ছে যে এই মব লিঞ্চিং, পিটিয়ে মারা, ঘৃণা, এটাই ভারতের মানুষের কাছে একটা নতুন অধ্যায় হতে চলেছে। আগে আলোচনা হতো রুটি কাপড়া মাকান নিয়ে, আগে আলোচনা হলো কর্মসংস্থান নিয়ে, কিন্তু এখন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ঘৃণা তৈরি করে মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, এবং এর পেছনে উগ্র ধর্মান্ধ একটা শক্তি রয়েছে। ভারতে সেই ধর্মান্ধ শক্তির পেছনে অবশ্যই হিন্দুত্ববাদী শক্তি রয়েছে, আরএসএস রয়েছে, তার বিভিন্ন শাখা সংগঠন রয়েছে। আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা এমন ভাবে একটা ঘৃণা তৈরি করছে যে বাংলাদেশি বলে বাঙালিদেরকে মেরে দেওয়া, অন্যান্য রাজ্যে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মারা যেন একটা খুব স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই একই রেসপেক্টে যদি বাংলাদেশের কথা বলি, তাহলে সেখানে দীপু দাসকে যেভাবে ঘৃণা সৃষ্টি করে জামাত এবং ইসলামী মৌলবাদীরা মেরে পুড়িয়ে মারলো ফর নাথিং, এবং সেটা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অত্যন্ত টানাপোড়েন চলছে। তো সেটাও কিন্তু একইভাবে উল্লেখ্য। হাদিকে গুলি করে মারা হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন। তা নিয়ে কি হচ্ছে সেটাও জানেন, এ নিয়ে আমরা এপিসোড করেছি। বিষয় সেটা না। ভারতে কিন্তু অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এই ক্ষেত্রে ফ্রিজে গোমাংস রাখার অভিযোগকে কেন্দ্র করে যে আকলাককে পিটিয়ে যারা মেরেছিল তাদেরকে জামিন দেওয়ার জন্য যোগী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা একের পর এক জায়গায় দেখতে পাচ্ছি যারা এই ধরনের কাণ্ড করছে। আমাদের ধর্মতলায় সামান্য প্যাটিস বিক্রেতাকে যারা মারধর করছে, আটক হচ্ছে, তাদেরকে শুভেন্দু অধিকারীরা মালা পরিয়ে ছাড়িয়ে আনছে। এটা যেন একটা অদ্ভুত ভারত, অচেনা ভারত। কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে, আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের অর্থনীতির অধ্যাপক এবং যিনি সমাজ বীক্ষণ করেন, আর সৌম্য সাহিব। সৌম্য, তোমাকে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি জাস্ট কতগুলো ঘটনা শুধু উল্লেখ করব। সম্প্রতি সবার আগে যেটা হয়েছে, মুর্শিদাবাদের সুদীপ জুয়েল রানাকে যেভাবে উড়িষ্যায় মারা হলো, এবং তারপর বলা হচ্ছে নাকি বিড়ি কেনাকে কেন্দ্র করে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। তার ঠিক দুদিন আগে দেখলাম কার্বি আংলাঙে দীপক দে এবং সৌরভ দে তাদের দোকানে পুড়িয়ে মেরে দেওয়া হলো, এবং কার্বি আংলাং আজকেও প্রচন্ড উত্তপ্ত। আমি একাধিকবার আসামের কার্বি আংলাঙে গেছি। ওখানকার মানে শান্ত প্রকৃতি, অত সবুজ প্রকৃতি, মানুষের অন্য মনোভাব, তার সাথে আজকের কার্বি আংলাং মেলে না। ঠিক যেটা মণিপুরের ক্ষেত্রে আমরা একইভাবে পুড়িয়ে গুলি করে মানুষকে হত্যা করতে দেখেছি, এবং যেটা নিয়ে আজকে কিছু হয়নি। কেরালার পালাক্কারে রামনারায়ণ বাঘেল, সে ছত্তিশগড়ের বাসিন্দা, তাকে মেরে ফেলা হলো বাংলাদেশি অভিযোগ তুলে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। এর আগে নভেম্বর মাসে হাওড়ার আমতার বিদ্যুৎ বেড়াকে ঠিক এইভাবে ছত্তিশগড়ের বিলাসপুরে পিটিয়ে লিঞ্চিং করে বাংলাদেশি বাঙালি বলে মেরে দেওয়া হয়েছে। তার আগে দেখতে পাচ্ছি জুলাই মাসে মহারাষ্ট্রের ভাষীতে আবু বাকার মন্ডল বাদুড়িয়া, তাকে মারা হয়েছে। আমি সামগ্রিকভাবে একটা পরিসংখ্যান নিচ্ছিলাম যে সারা ভারতে কত কিছু হয়েছে। সেটা নানাভাবে যদি নানা রকম সূত্র থেকে যদি পরিসংখ্যান নেওয়া যায়, তাহলে কমসে কম 2,500 থেকে 3,000 বাঙালি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভিন রাজ্যেরও আছে, তাদের ওপর এই ভাষা ভিত্তিক এবং ধর্মীয় ঘৃণা উদ্রেক করে হয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কর্মস্থল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। এই ভারত এক নতুন ভারত। কেন এই অবস্থা তৈরি হলো? আমি তোমার একটা পোস্ট পড়েছি, তুমি এই নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনা চিন্তা করছো। তোমার ব্যাখ্যায় কি দাঁড়াচ্ছে যদি একটু আমাদের দর্শকদের বলতে। এইটা কি নতুন কিছু? আহ আমরা যদি আরো পিছিয়ে যাই, আজ থেকে 26 বছর আগে 1999 সালে ওড়িশার কেওনঝড়ে খ্রিস্টান রামস্টেন। মিশনারি গ্রাহাম স্টেইনস তার দুই ছেলের সঙ্গে তাকে পুড়িয়ে মারা হয়। তিনি কুষ্ঠরোগীদের মধ্যে কাজ করতেন এবং সেখানেও এরকম 50-60 জনের একটা জনতা ছিল, কিন্তু মূল যে ব্যক্তি যাকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয় তার দাঁড়া নাম দাঁড়া সে। প্রতাপচন্দ্র সারাঙ্গী। হ্যাঁ। তিনি গত দুবার
দুটো দুটো লোকসভা নির্বাচনে ওড়িশার বালাসোর থেকে এমপি হয়েছেন। শুধু তাই নয়, 2019 থেকে 2021 তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। এই যে যারা ধর্মের নামে, ভাষার নামে বা এথনিসিটির নামে, জাতীয়তাবাদের নামে মব লিঞ্চিং, ভায়োলেন্সকে একটা মান্যতা দেওয়ার কাজ করছে, তাদেরকে নিয়ে যে সেলিব্রেশন, এর আগেও আমরা আমাদের পশ্চিমবঙ্গের একজন দিনমজুর আফরাজুল, তাকে যিনি খুন করেছিলেন এরকম পিটিয়ে তারপর জ্বালিয়ে দিয়েছিলেন, এই শম্ভুলাল রেগার যখন বেল পান, আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল যেটি, সম্ভবত গোটা পৃথিবীতে এত সদস্য বোধহয় আর কোনো রাজনৈতিক দলের নেই, না। এই বিজেপি এবং তাদের যারা পিছনে থাকা মূল শক্তি অর্থাৎ আরএসএস, সেই আরএসএস বিজেপির কর্মীরা শম্ভুলাল রেগরকে গাঁদা ফুলের মালা নিয়ে তাকে সমাদর করে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যায়। গত সম্ভবত কুলদীপ সেঙ্গার, উন্নাও রেপ কেসের অন্যতম কনভিক্ট, সে বেল পেয়েছে এবং সেক্ষেত্রেও যা মনে হচ্ছে যে তাকে বিজেপি দল আবার তাকে যে প্রভাব প্রতিপত্তির জায়গায় তিনি ছিলেন সেই জায়গাটায় আবার পুনরায় স্থাপন করবে। তো এ তো একটা নর্মালাইজেশন হয়ে গেছে। একটা সময়, আমি 1999 সালের কথাটা এই কারণে বললাম যে এটা কিন্তু শুধু 2014 সালে এখনকার এই মোদী সরকার আসার পর এই অপরায়ণের রাজনীতি এবং মব ভায়োলেন্স, খুনের রাজনীতি এগুলো শুরু হয়েছে তা নয়। যখন আরএসএস এর নরম মুখোশ যাকে বলা হতো, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, সফট সফট হিন্দুত্ব। সব হিন্দুত্ব রাজনীতি যারা করতেন, তাদের সময়ও এই ঘটনা ঘটেছে। এবং তার থেকেও ভয়ঙ্কর যেটা, যে যারা খুনগুলো করছে তাদেরকে যেভাবে সেলিব্রেট করা, বা প্রজ্ঞা সিং ঠাকুর, ঠিক। কিন্তু সন্ত্রাসবাদী, তাকে যেভাবে সেলিব্রেট করে সাংসদ করা হয়েছে, এ এক অভূতপূর্ব ব্যাপার। এবং সত্যি আজকে দীপু দাস এবং রামনারায়ণ বাঘেলের স্মৃতির উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা জানাই। এবং দুজনের ক্ষেত্রে অদ্ভুতভাবে মিল একটা জায়গায়, দুজনে শ্রমিক ছিলেন। রামনারায়ণ বাঘেল, তিনি ছত্তিশগড়ের একজন দলিত শ্রমিক। তিনি ছত্তিশগড়ে কাজ না পেয়ে কেরালায় গেছিলেন যে একটা যদি কাজ পাওয়া যায় সেই কাজের খোঁজে। তাকে পিটিয়ে মারা হলো বাংলাদেশি বলে। আর আপনি যদি দীপু দাসের ঘটনাটা দেখেন, নিশ্চয়ই জানেন যে দীপু দাস ভদ্রলোক, লেখাপড়া জানতেন, গ্র্যাজুয়েট ছিলেন। এবং খুব ইন্টারেস্টিংলি উনি একটি কারখানার সুপারভাইজার পোস্টে ওনাকে ইয়ে করা হয়, এমপ্লয় করা হয়। এবং সেক্ষেত্রে আরো 2-3 জন ক্যান্ডিডেট ছিল ওই কারখানায়, যারাও সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লিকেন্ট ছিল, এবং তারা খুব একটা খুশি ছিল না দীপু দাসকে এই পোস্টটা দেওয়ায়। এবং তারপর দীপু দাসের সাথে কারখানার মালিকদের একটা টানাপোড়েন শুরু হয় বিভিন্ন লেবার ইস্যু, যেটা তার বোনের অভিযোগ। এটা কোনো মানে বিশেষ কোনো পার্টি বা কেউ কনস্পিরেসি থিওরি দিচ্ছে এমনটা নয়, এটা তার বোন নিজে থানায় তার অভিযোগপত্রে এই কথা জানিয়েছে যে কারখানার মালিকের সাথে এই টানাপোড়েনটা শুরু হওয়ার পরেই হঠাৎ করে 2-3 দিনের মাথায় ইসলাম অবমাননা, নবী অবমাননা, হেন তেন এসব যত রাজ্যে মিথ্যে কথা বলে তার বিরুদ্ধে একটা বড় মবকে লেলিয়ে দেওয়া হয়। এবং যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেই মব যখন তার দেহ জ্বলছে, তারা যেভাবে ভিডিও রেকর্ডিং করছে, যে উল্লাসের ছবি আমরা দেখছি, এটা আমাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। শুধু মারা নয়, এই মারাকে কেন্দ্র করে যে সেলিব্রেশন এবং তাকে যেভাবে মান্যতা দেয়া হচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে, এবং যারা এই কাজগুলো করছে তারা রেমুনারেশন পাচ্ছে, এবং এই প্যাটার্নটা কিন্তু গোটা উপমহাদেশে এখন ছড়িয়ে পড়েছে। আমি জানি না, মানে ভারতবর্ষের সরকার দীপু দাসের হত্যা নিয়ে বাংলাদেশ সরকারের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে, খবরের কাগজে দেখলাম। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের ভিতরে যা চলছে, তাতে আমাদের উপর চাপ কে সৃষ্টি করবে?
আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি না করবে, মানে আমাদের সরকারকে সেই উলঙ্গ আহ, রাজার মতন অবস্থা হয়ে গেছে, কিন্তু কোনো শিশু দেখতে পাচ্ছি না যে বলবে রাজা তোর কাপড় কোথায়। না একটা এই আজকে যখন আমরা আলোচনা করছি ঠিক দুদিন আগে যে ঘটনা ঘটেছে, নরেন্দ্র মোদী নিজে খ্রিস্টান মিশনারিদের এই কাছে গিয়ে উনি 25শে ডিসেম্বর সেলিব্রেশনে অংশগ্রহণ করেছেন পোপের কাছে। আর অন্যদিকে আমরা দেখলাম হিন্দুত্ববাদী শক্তিরা ছত্তিশগড়ের মল থেকে উড়িষ্যায় একদম গরিব হিন্দু লোকেরা রাস্তার ধারে বিক্রি করছে, টুপি বিক্রি করছে, তাদেরকে মেরে উৎখাত করছে। এই দৃশ্য কিন্তু অতীতে এত ঘৃণা, এই রকম ভাবে ধর্মীয় ঘৃণা বাজপেয়ীর আমলে গুজরাট দাঙ্গা আমরা দেখেছি, সে প্রসঙ্গে এখানে আমি আলোচনা করতে চাই না, কিন্তু সর্বভারতীয় স্তরে যে ঘটনাটা ঘটতে চলেছে এবং যেভাবে আকলাকের এটাকে যোগী মামলা উইথড্র করছে এবং উন্নাওয়ের ক্ষেত্রে মানে সাধারণত এতদিন দেখা যেত যে কোর্ট আদালত তারা এই ব্যাপারে সক্রিয় সদপ্রণোদিত হয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে বাধা নেই দর্শকদের, আদালতের ভূমিকাটা কিন্তু অদ্ভুত। উন্নাওয়ের দিল্লি হাইকোর্টে তারা যারা বেল পেয়েছেন দেখতে পাচ্ছি, যে দুজন জাজ, একজন হরিশ বৈদ্যনাথন আর একজন সুব্রমণ্যম প্রসাদ, তারা একজন গুজরাট দাঙ্গার পিপি ছিলেন, পরে রাম মন্দিরের পক্ষে সওয়াল করেছিলেন। আর সুব্রমণ্যম প্রসাদ তিনি মুসলিমদের বাড়ি বুলডেজ দিয়ে ভাঙা হবে তার বৈধতা দিয়েছিলেন। আর সদ্গুরুর বাসুদেবের ফাউন্ডেশনে যে জালিয়াতি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছিল গুলো, সেই পোস্টগুলোকে উইথড্র করার জন্য নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ আমরা সর্বোচ্চ স্তরে যেখানে ব্যবস্থা নেওয়ার কথা, আদালতের কথা ভাবি, সেই আদালতও কিন্তু অদ্ভুতভাবে তার ভূমিকা পালন করছে। আমি একটু বিশদে তোমার কাছে জানতে চাইবো যে এইটাই কি ফ্যাসিস্টদের স্বরূপ, যে স্বরূপটা আজকে আমরা দেখতে পাচ্ছি? এক্স্যাক্টলি, মানে মুখের কথা আপনি কেড়ে নিলেন আমার, যে এটাই তো হওয়া কথা ছিল, যে ফ্যাসিস্টরা গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকেই তারা করায়ত্ত করবে, শুধু আক্রমণ করবে না, তারা করায়ত্ত করবে, এবং তাদের যেটা তাদের ইন্টারেস্ট সার্ভড হয় যাতে এক্স্যাক্টলি গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভ, এবং আমরা যদি মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, তাহলে আমরা দেখব যে মিডিয়ার ভূমিকা, আদালতের ভূমিকা সব থেকে বেশি ন্যক্কারজনক। আপনি যদি যে কোনো ইনস্টিটিউশন দেখুন না, আপনি আমাদের যে ইলেকশন কমিশন, তার ভূমিকা ভয়াবহ। আজকে গণতন্ত্র গণতন্ত্র আমরা পৃথিবীর বৃহত্তর গণতন্ত্র বলে নিজেদের দাবি করি, অথচ বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ আনছে, বিহার নির্বাচনের আগে রাহুল গান্ধীর সেই বিখ্যাত প্রেস কনফারেন্স আমরা সবাই দেখেছি, যে পরিমাণ ভুয়ো ভোটার এই এই গত 10 বছরে তৈরি হয়েছে, এবং তার যে সুযোগ ক্ষমতাসীন দল গ্রহণ করছে, এ এবং সেই পুরো ব্যাপারটায় নির্বাচন কমিশন কিন্তু কার্যত কেন্দ্রীয় সরকারের একদম ধামা ধরা হয়ে কাজ করছে। না আমি ফলে বুঝতে পেরেছি। আমি আমি ফিরে আসতে চাইছি এক আমাদের এক গণতন্ত্রের স্তম্ভগুলো সঠিকভাবে কাজ করবে এমনটা তো আশা করা যায় না। ফলে কোর্টও কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, কারণ জাস্টিস লয়া হতে আর কে চায়? এখন আমি একটা পার্টিকুলার এবার বাঙালির পক্ষে আসি। বাঙালি জাতিটাকে যেভাবে টার্গেট করা হচ্ছে গোটা ভারতে, এবং সেটা ভিন রাজ্যের হিন্দু, সে উড়িয়াভাষী হোক, সে ছত্তিশগড়ই হোক, সে কেরালায় বিজয়ন সরকার বলেছে এর জন্য হিন্দুত্ববাদীরা দায়ী, এবং গোড়া দোষটা চাপিয়ে দিয়েছে আরএসএস এর উপর। ল অ্যান্ড অর্ডার দেখার কথা ছিল কিন্তু বামফ্রন্টে। কদিন আগে তামিলনাড়ুতেও বাঙালিদের উপর একইভাবে অত্যাচার হয়েছে, যদিও সেখানে কিন্তু বন্ধু সরকারই রয়েছে, মানে ডিএমকে স্ট্যালিন কিন্তু এটার বিরুদ্ধে, তা সত্ত্বেও সেখানে হচ্ছে। তার মানে কোনোভাবে ভারতের এই যে হিন্দুত্ববাদী যে ঘৃণার চাষ করতে করতে বিষয়টাকে এমন জায়গায় নিয়ে গেছে, তারা হোয়াই, আমি এটা বোঝার চেষ্টা করছি তারা কেন, বা দর্শকদের যেটা বোঝানোর জন্য চেষ্টা করছি আমরা, যে বাঙালিকে কেন টার্গেট করছে, এইটা তোমার কি মনে হয়? একটা খেলার উদাহরণ দিই। ইউবা যখন সম্ভবত 2000 সালেই বোধহয় এই বিখ্যাত টেস্ট সিরিজ, যেখানে লক্ষণ আর দ্রাবিড় এই অসামান্য ইনিংস খেলেছিলেন ইডেনে, তো সেই ইডেন টেস্টের আগে টানা 16টা টেস্ট এই অপরাজেয় অস্ট্রেলীয় দল জেতে। তো স্টিভবা ভারতে পা রেখে বলেছিলেন, দিস ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার দ্যাট আই নিড টু উইন। অস্ট্রেলিয়াকে বিশ্বের
ক্রিকেট মানচিত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আরএসএস বিজেপির কাছে না বাংলা অনেকটা লাস্ট ফ্রন্টিয়ারের মতো। তার কারণ বাঙালির সংস্কৃতি, বাঙালির বহুত্ববাদ, বাঙালির আজকে দেশপ্রেম, যত মানুষ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন তার মধ্যে সবথেকে বেশি মানুষ কিন্তু এসেছেন এই বাংলা থেকে। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, অহরহ তব আহ্বান প্রসারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। এবং সেই কবিতা ভারতবর্ষের, সেই কবিতার প্রথম স্তবক অর্থাৎ জনগণমন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা তাকে সেলিব্রেট করি। সরি। আরএসএস অন দ্য আদার হ্যান্ড এমন একটা অর্গানাইজেশন যারা 2002 সাল পর্যন্ত ভারতবর্ষের তেরঙা পতাকা পর্যন্ত তাদের কোনো শিবিরে তোলেনি। কারণ ভারতবর্ষের যে সংজ্ঞা ভারতের সংবিধানের মধ্যে নিহিত রয়েছে, যে সংবিধান 3 বছর টানা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তীব্র একটা গণতান্ত্রিক মানে কি বলবো ডেমোক্রেটিক চার্নিং এর মধ্য দিয়ে যে সংবিধানকে আমরা পেয়েছি, সেই সংবিধান আর আরএসএস এর যা আপনার ফিলসফি, এই দুটো তো ভয়ঙ্কর ভাবে একে অপরের বিরোধী। ফলে ভারতের আত্মাকে মারতে গেলে আরএসএস বিজেপিকে কিন্তু শুধু দাক্ষিণাত্য জয় করলে চলবে না। আপনারা তো, আপনি নিজেই উদাহরণ দিলেন কেরালা আর তামিলনাড়ুর। দক্ষিণেও তারা সাংঘাতিক ভাবে চেষ্টা করছে, কিন্তু বাংলায় এখনো পর্যন্ত তারা বাংলার ক্ষমতা দখল করতে পারেনি। এবং যখন এই আরএসএস বিজেপির যারা পিতৃপুরুষ জনসংঘ, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ছিলেন তখনও তিনি কিন্তু তার যে ঘৃণার রাজনীতি, সেই রাজনীতিকে খুব একটা জনপ্রিয় করতে পারেননি, সেভাবে দাগ ফেলতে পারেননি। ফলে বাংলাকে জয় করা ঐতিহাসিকভাবেই আরএসএস বিজেপির কাছে একটা অন্যতম কি বলবো অ্যাম্বিশন। যে অ্যাম্বিশনকে তারা মেটেরিয়ালাইজ করানোর জন্য এখানে নাগরিকত্বের যে বিষয়টা, এটাকে না আনলে আমার মনে হয় আমাদের আলোচনাটা কমপ্লিট হবে না। এই যে 2014 সালে সুপ্রিম কোর্টে রঞ্জন গগৈ রায় দিলেন এনআরসি করা যাবে আসামে এবং আসামের সাথে সাথে বাকি গোটা ভারতবর্ষে, এবং তারপর আসামের যে প্রক্রিয়াটা শুরু হলো, এখানে আমাদের বুঝতে হবে যে অনুপ্রবেশের যে গল্পটা বলা হচ্ছে বারবার করে শুভেন্দু অধিকারীরা গলা ফাটিয়ে যে বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদি বলছেন, মিথ্যে প্রমাণিতই হয়েছে। সে প্রমাণিত তো হয়েছে প্রথম কথা। এবার অনুপ্রবেশটা হবে ভারতবর্ষের কোন অংশ দিয়ে? বর্ডারিং যে কান্ট্রি গুলো রয়েছে, তার মানে শ্রীলঙ্কা থেকে তো আর অনুপ্রবেশ হবে না, পাকিস্তান আফগানিস্তান থেকে তো অনুপ্রবেশ বাংলাদেশ বাংলাদেশ হবে এক নেপাল থেকে, যেখানে অ্যাজ সাচ পাসপোর্ট লাগে না ভারতবর্ষে আসতে, আর নইলে বাংলাদেশ। ফলে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া ইত্যাদি বলে অমিত শাহরা যে বাজার গরমটা করেন, সেটা মূলত কিন্তু এটাকেই বলার চেষ্টা করেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের রোহিঙ্গা যে জনগোষ্ঠীর মানুষ, যারা নিজেদের দেশ থেকে উৎখাত হয়ে বাধ্য হয়ে বাংলাদেশে তাদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছেন শরণার্থী হিসেবে, এরা নাকি পালে পালে বাংলায় ঢুকে পড়েছেন। তো আমরা তো এসআইআর এর প্রাথমিক ডকুমেন্ট দেখলাম, সেখানে তো দেখা যাচ্ছে যে বাদ পড়া যে জনগণ, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে দাস পদবীর মানুষ। এবং প্রথম 5টা যে পদবী দেখা যাচ্ছে যারা বাদ গেছেন, তারা সকলেই হিন্দু। মতুয়া এবং নমশূদ্র কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এখানে বাদ গেছেন ডকুমেন্টেশনের অভাবে। এবার গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা নাগরিকত্ব প্রমাণ করবেন কিসের ভিত্তিতে? ডকুমেন্টের ভিত্তিতে। আজকে আমার আপনার কাছে যে ধরনের ডকুমেন্ট থাকা সম্ভব, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, না না, ঠিক, এটা ঠিক। জমি জমা কিন্তু দলিল, তার মানে চাকরি, এই জিনিসগুলো তার তো পরিযায়ী শ্রমিকদের কাছে থাকাটা অতটা সহজ নয়। এই কারণে পরিযায়ী শ্রমিক যারা, তারা বারবার টার্গেটেড হচ্ছেন। এবং আচ্ছা, এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের ভূমিকা কতটা নক্কারজনক, আমি আপনাকে একটা ঘটনার কথা বলতে চাই।
এই ঘটনাটা এই মব লিঞ্চিং এর ক্ষেত্রে অতটা আলোচিত নয়। এইটা গত বছর যখন তিলোত্তমা কাণ্ড নিয়ে গোটা বাংলা উত্তাল, সেই সময় হরিয়ানা, জায়গাটার নাম না আমি এখন ভুলে গেছি, আমি ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পক্ষ থেকে গেছিলাম। আমাদের কুলতলির একটি ছেলে, তার নাম সাবির মল্লিক, তাকে হ্যাঁ, হ্যাঁ। লিঞ্চিং করে মারা হয় এবং তার পরিবারকে হরিয়ানা সরকার প্র্যাকটিক্যালি একটা অ্যাম্বুলেন্সে সেই ডেড বডি সহ তুলে দেয় এবং মোটামুটি বাংলার বর্ডারের কাছাকাছি পর্যন্ত একটা জিপ তাদেরকে এসকর্ট করে আসে এবং তারপর সেই জিপটিও চলে যায় এবং বহু কষ্টে তারা মানে কুলতলিতে ফিরতে পারেন। মানে কুলতলি নয়, অ্যাকচুয়ালি বাসন্তীতে, ভেরি সরি, বাসন্তীতে ঘটনাটা ঘটে। তো আমি ওনাদের বাড়িতে গেছিলাম এবং তারপর যেটা দেখলাম যে আমাদের রাজ্য সরকারের যখন যাদের এতগুলো 29টা লোকসভা এমপি আছে, এতগুলো রাজ্যসভা এমপি আছে, তাদের তো ফাটিয়ে দেওয়া উচিত ছিল সংসদে, যে এরকম ভাবে আমার বাংলার একটি পরিযায়ী শ্রমিক, সে কিভাবে তাকে লিঞ্চ করা হলো। এসব কিচ্ছু না করে যেটা করা হয় সেটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার দের নিয়ে যে একটি বোর্ড হয়েছে, তার চেয়ারম্যান বাসন্তীতে ওনাদের বাড়িতে আসেন, হাতে ক্যাশ 5 লক্ষ টাকা ধরিয়ে দেওয়া হয় এবং ভদ্রমহিলাকে একটা কন্ট্রাকচুয়াল জব, যেগুলো ওই স্কুলে আপনার রান্না করার যে কাজ, সেই কাজ তাকে একটা দেয়া হয় এবং তিনি চুপ করে যান। কারণ তার আর কোনো উপায় ছিল না। সেই মেয়েটির বয়স 21 এবং সে বোধহয় বাড়িতে আহ, তাদের বিয়ে নিয়েও আপত্তি ছিল। ফলে এটাকে নিয়ে সে যে আদালতে লড়াই করবে, সেই জায়গাটা, সেই সেই অর্থ বা সেই সামাজিক জায়গা তার অবস্থান ছিল না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এতবার এত বিভিন্ন জায়গায় বাঙালি সন্দেহে মারা মারা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। ব্যাঙ্গালোরে এর আগে 60 জন ইয়েকে পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে, গুরগাঁওতে তাড়িয়ে দেওয়া হয়েছে, নয়ডাতে গুজরাটে হয়েছে, হল। গুজরাতে তো হয়েছে, সুরাতে হয়েছে, এরকম বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা দেখছি বাঙালি পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বাংলায় কথা বলার আহ, জন্য তাদেরকে নানান ভাবে হ্যারাসড হতে হচ্ছে। আমার পশ্চিমবঙ্গের সরকারই বা কি করছে, এটাও আমার তো প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারেরও তো এটাকে নিয়ে ন্যাশনাল লেভেলে প্রচন্ড ভাবে লড়াই করা উচিত। কারণ মানুষ, তারা তারা এক রাজ্য থেকে আর এক রাজ্যে কাজ কাজ করতে যাবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই তর্ক তোলা যায়, অর্থনীতির মানুষ হিসেবে আমি এই তর্ক তুলতে পারি যে কেন আজ যাচ্ছে? 5 মিলিয়নের ওপর বাঙালি পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছেন। তারা কেন এই, মানে ভলিউমে, না, না, এই ম্যাগনিটিউড, না, কেন মাইগ্রেন্ট নিশ্চয়ই। ওয়ার্কাররা হ্যাঁ, না, বাইরে যেতে আ- বাধ্য হচ্ছে? এই এটা আমরা অন্য একদিন করব। না, আমি অন্য কথা বলছি। তাদের উপর যে ভায়োলেন্সটা হচ্ছে, এই ভায়োলেন্সের ক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা? 5 লাখ টাকা তাদেরকে ইয়ে দিয়ে, কি বলে, ক্ষতিপূরণ দিয়ে তাদের চুপ করে থাকতে বলা হচ্ছে। তার মানে কি রাজ্য সরকারের সায় আছে এতে? নাকি এই যে হিন্দু মুসলমান পোলারাইজেশনের রাজনীতি, আজকে আমি জাস্ট পাতা উল্টাচ্ছিলাম আপনার সাথে বসার আগে, 2016-এ যখন আহ বিধানসভা নির্বাচন হয়, ডবল ইঞ্জিন সরকারের কথা বলেছিলেন মোদী, রাজ্যে দিদি এবং সেন্টারে মোদী। তার কারণ তখন অবধি বামফ্রন্টের 25% এবং কংগ্রেসের প্রায় 9.5% ভোট ছিল, অর্থাৎ 1/3 ছিল থার্ড স্পেসের দখলে। 2021 এবং তারপরে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখছি এই থার্ড স্পেসটা ক্রমশ প্রায় বিলীন হয়ে গেছে। ফলে এখন সরাসরি লড়াইটা শুরু হয়েছে বিজেপির সাথে তৃণমূলের, এবং এই লড়াইটা বিজেপি সম্ভবত বুঝতে পারছে যে তারা পশ্চিমবঙ্গ রাজ্যে জিততে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট রয়েছে, এটা একচেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। এর সাথে এখন মতুয়া ভোটও কিন্তু বিগড়ে গেছে এই এসআইআর টেসআইআর হওয়ার। এবং অন্যান্য অনেক জায়গায় শহরাঞ্চলে আমরা দেখেছি, কলকাতা শহরে তৃণমূল কংগ্রেস তুলনায় বেটার রেজাল্ট করে। ফলে যা ডেটা এখন পর্যন্ত আমরা দেখছি, তাতে এটা ভাবার কোনো কারণ নেই যে সামনে 26-এর ইলেকশনে বিজেপি জিততে পারবে। অতএব একটা, মানে, সামনে কুস্তি আর পেছনে দোস্তির যে রাজনীতি, সেটাও কিন্তু চলছে। এই যে বাঙালিদের মারা হচ্ছে বিভিন্ন জায়গায়,
বাঙালিদের খুন করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, কাজ থেকে বার করে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু খুব সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না, লিপ সার্ভিস তারা দিচ্ছেন। একমাত্র লিপ সার্ভিসের বাইরে এটাকে নিয়ে সংসদে তারা যে প্রচন্ড আন্দোলন করছেন এমন কোন রকম প্রমাণ আমরা পাচ্ছি না। অর্থাৎ পরিষ্কার কিন্তু যে তোমরা সারা ভারতবর্ষে বুঝে নাও তোমাদের মতন, আর আমাদের রাজ্যে ডিস্টার্ব করো না। কিন্তু এই কিন্তু একটা মহুয়া মৈত্র কিন্তু একাধিক ক্ষেত্রে পুলিশ পাঠিয়েছে, কেস করেছেন, তিনি আলাদা করে করছেন, বা সামিরুল ইসলামরাও আমরা দেখলাম একাধিকবার সুপ্রিম কোর্টে, বিশেষ করে সোনালী বিবিকে আনার ব্যাপারে মুভ করেছে, ওই মাইগ্রেন্ট বোর্ডে যে সামিরুল। তো মানে যতটা ভূমিকা থাকার হয়তো ততটা থাকছে না, কিন্তু যত ইলেকশন ওরিয়েন্টেশন বাড়ছে তত তারা কিন্তু দেখা যাচ্ছে সক্রিয় হচ্ছে। আমার প্রশ্নটা একেবারেই এই এই কেন্দ্রকে করেই, কিন্তু তার মানে বাঙালিকে টার্গেট করাটা একটা বিজেপি বা আরএসএস এর একটা অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যার কারণে যে স্টেটই হোক, যারাই শাসন ক্ষমতায় থাকুক না কেন, এটা ঠিক, মানে আমি জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজ থেকে 15-20 বছর আগে আসাম, জম্মু কাশ্মীর বা অন্যান্য জায়গায় দক্ষিণ ভারত আমরা দেখতাম বিহারিদের ওপর অত্যাচার হচ্ছে, এমনকি মহারাষ্ট্রেও হতো। এখন কিন্তু বিহারিরা তাড়া হচ্ছে, বিহারিরা খুন হচ্ছে, এ ঘটনা কিন্তু দেখা যাচ্ছে না, খুব কম। একবার হয়েছিল মহারাষ্ট্রের ক্ষেত্রে, নীতিশ কুমার প্রচন্ড রিয়াক্ট করেন, তারপর কিন্তু গোটা ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। গোটা ব্যাপারটা এসে পড়েছে বিহারি, তখন কিন্তু বিহারি শ্রমিকরাই গুলির শিকার হতেন, মারা যেতেন। এখানে একটা কথা এইবার মনে রাখতে হবে, বিহারে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, জোটে ভারতীয় জনতা পার্টি জোট অ্যাবসলিউটলি ক্ষমতায় আছে। অ্যাবসলিউটলি পশ্চিমবঙ্গের তার ক্ষেত্রে কিন্তু সেটা তার মানে ক্ষমতায় থাকা না থাকার উপরে বিজেপি নির্ভর করছে যে তাদের লোকেদের বিরুদ্ধে কিভাবে উস্কানো হবে। এইটাই আমি এই পয়েন্টেই আসতে চাইছি। absolutely। এবং আমি একটা কাউন্টার লজিক এখানে দিতে চাই, এই যে বাঙালিদের মারা হচ্ছে বিভিন্ন জায়গায়, এইটার ফলে আরেক ধরনের পোলারাইজেশন তৈরি হচ্ছে। কারণ একটা তো হিন্দু মুসলমান পোলারাইজেশন বিজেপি এবং তৃণমূল খুব মানে সফলভাবে করতে পেরেছে, যে মুসলমান হলে তাকে এদের ভোট দিতেই হবে তৃণমূলকে, নইলে তাদের তাদের আর বাঁচার উপায় নেই, হিন্দু হলে তাদের বিজেপিকে দিতেই হবে, এরকম একটা বোঝাপড়া। আর তার মধ্যে পড়ে আসি মাঝখানে আমাদের মতন নাস্তিক লোক যারা, বা অতটা ধর্মভীরু নই যারা, তারা হচ্ছে সব থেকে সংখ্যালঘু আজকে। কিন্তু এই পোলারাইজেশনটা ছাড়াও একটা সেকেন্ড লেয়ার অফ পোলারাইজেশন শুরু হয়েছে এখন, যে বাঙালি বনাম অবাঙালির লড়াই। এবং এখানে দেখবেন আহ একটা সময় তো আমি নিয়মিত দেখতাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তৃণমূলকে রিপ্রেজেন্ট করতে যেতেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। এবার এই গর্গ চট্টোপাধ্যায়ের মতন লোকেরা, তারা বাংলা জাতীয়তাবাদের বা বাঙালি জাতীয়তাবাদের নামে যেটা করছেন, যে পশ্চিমবঙ্গে বুকে অবাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণা ছড়ানোর রাজনীতি করছে। একদম। এই যে গুটখা বলা, হ্যাঁ গুটখা আর পাঁচটা টোব্যাকো প্রোডাক্টের মতনই একটা টোব্যাকো প্রোডাক্ট, খাওয়াটা খারাপ, কিন্তু কি মানে একটা গোটা জাতিকে যদি গুটখা নামে সম্বোধন করা হয়, এবং তাছাড়া তো জঘন্য আরো 2 অক্ষর 4 অক্ষরের যাগুলো আছে সেগুলো বলছি না, এবং তাদের নারীদের সম্পর্কে জঘন্য কথাবার্তা বলা, তাদের আজকে বিহারীদের ছট পুজো নিয়ে কথা বলা। সমস্যা হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়রা কিন্তু আলিপুরে গিয়ে যে গোয়েঙ্কারা, যে বিড়লারা আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আজও সব থেকে বড় প্লেয়ার, তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কথাবার্তা বলার সাহস কিন্তু তারা দেখান না। তারা করেন কি, তারা গড়িয়াহাটের ফুটপাতে বিহারি কেউ ব্যবসা করছে, তার উপর হম্বিতম্বি, ট্রেনে হকারি করছে, তার উপর হম্বিতম্বি। এবার এরও তো একটা ব্যাকল্যাশ আছে, এবং এটা তারা যে করছে এই জিনিসটাকে তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আটকাচ্ছেও না। কেন আটকাচ্ছে না? নিশ্চয়ই তাহলে কোনো একটা স্বার্থ সাধিত হচ্ছে তাদের দ্বারা। এবং এর ব্যাকল্যাশ যখন আমাদের ছেলেরা যারা বা মেয়েরা যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে তাদের উপর এসে পড়ছে, তখনও কিন্তু আমরা একবারের জন্যও দেখছি না যে আমাদের রাজ্য সরকার তাদের অধিকার নিয়ে বা তাদের অধিকার খর্ব হওয়া নিয়ে সংসদে গিয়ে সত্যিকারের লড়াই লড়ছে। আর এই লড়াইটা কিন্তু রাস্তার লড়াই, এই লড়াইটা সংসদে দাঁড়িয়ে লড়তে হবে।
আমরা যদি মনে করি যে সুপ্রিম কোর্টে গেলে বা হাইকোর্টে গেলে এর সমাধান পাওয়া যাবে, এর সমাধান পাওয়া যাবে না, কারণ আগেই আমরা দুজনেই একমত হয়েছি একটা ব্যাপারে, যে একটা পুরোপুরি ফ্যাসিবাদী সরকার এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, এবং ফ্যাসিবাদী সরকার যখন একটা দেশ শাসন করে তখন সেই দেশে আইন ব্যবস্থা দমনমূলক এবং আধিপত্যবাদী হয়। ফলে শোষকের পক্ষেই থাকবে আইন ব্যবস্থা, শোষিতের পক্ষে থাকবে না। অতএব এর বিরুদ্ধে যদি লড়াই বাঙালিকে করতে হয় তাহলে সেটা রাস্তায় নেমে করতে হবে, এবং সেই লড়াইটা কিন্তু কখনোই একজন বিহারি শ্রমিকের বিরুদ্ধে লড়াই করে হতে পারে না, বা একজন উর্দুভাষী শ্রমিকের বিরুদ্ধে লড়াই করে হতে পারে না। এই লড়াইটা শ্রেণীর লড়াই, এই লড়াইটা পন্থার লড়াই, এই লড়াইটা নীতির লড়াই, এই লড়াইটা রাজনীতির লড়াই। আচ্ছা, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো ধরো একালের লোক, আমি তো বয়স হয়ে গেছে সেকালের লোক। এই জুয়েল রানা বলো, দীপক দে বলো, বা বিদ্যুৎ বেরা বলো, বা আবু বকার মন্ডল বলো, বা তুমি যার কথা বললে সাবির আলী হরিয়ানায় মল্লিক। মারা গেছে সাবির আলী মোল্লা, এই যে মারা যাচ্ছে, এই ভদ্রবিত্ত মধ্যবিত্ত বাঙালি যাদেরকে আমরা বলি, যারা এক সময় রাস্তায় নামে বিভিন্ন ব্যাপারে রাস্তায় নেমেছেন, আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় নেমেছেন, এই সময় আবার আবার নন্দীগ্রামের সময় রাস্তায় নেমেছিলেন, তারা দেখেছি। তারা সামগ্রিকভাবে নাগরিক সমাজ, সামগ্রিকভাবে এই নাগরিক সমাজের একটা বড় অংশ কিন্তু হিন্দু মধ্যবিত্ত, এটা মানতেই হবে। তারা কিন্তু অদ্ভুতভাবে এই পরিযায়ী বা শ্রমিকরা, তাদের ছেলে মেয়েরাও কিন্তু পরিযায়ী। আমার তোমার ঘরের যারা আইটি ইঞ্জিনিয়ার বা অন্য জায়গায় কাজ করে, সন্ধ্যেবেলায় আমি একজনের সাথে কথা বলছিলাম, সে রোবোটিক সায়েন্সে বিদেশে চাকরি করে, সেও কিন্তু পরিযায়ী অর্থের জন্যই গেছে ইউরোপে। তো তাদের কোনো এদের ব্যাপারে কিন্তু সামগ্রিকভাবে এই মধ্যবিত্ত বাঙালি সমাজ কিন্তু সেভাবে রিয়াক্ট করছে না। খবরের কাগজে হচ্ছে মমতা তার বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাঙালি নির্যাতন হচ্ছে বলে ভোটে সুবিধা পাবে বলে তারা সেটাকে প্রচার করছে। বিজেপি উল্টো দিক থেকে কন্টিনিউয়াস শুভেন্দু অধিকারী সনাতনী 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 এমন ভাবে বলছে যেন এর আগে এই শব্দ আমি সত্যিই 4-5 বছর আগে এইভাবে শুনিনি। তারা করছে কেন? এই মধ্যবিত্ত শ্রেণীর এই অদ্ভুত উন্নাসিকতার কারণ কি? এই এতগুলো মানুষ খুন হচ্ছে, লিঞ্চিং হচ্ছে মালকানগিরির মতো জায়গায়, যেখানে বাঙালিদের বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে 10,000 লোককে ঘর ছাড়া করে দেওয়া হলো, কলকাতায় কারোর কোনো রিয়াকশন নেই। এটার কারণটা কি? মানে একটু যদি সংক্ষেপে বলো, মানে আমরা তো অনেকক্ষণ হ্যাঁ, আলোচনা চালাচ্ছি। মানে মধ্যবিত্তের শ্রেণী চরিত্রটা খুব ভীষণভাবে প্রকট হয়ে উঠছে তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে। দেখুন, তিলোত্তমা ছিলেন একজন হোয়াইট কলার এমপ্লয়ি। আপনি যে বলছিলেন না যে আমাদের মধ্যে যারা বাইরে গিয়ে কাজ করছি, আমরাও তো পরিযায়ী এক অর্থে। হ্যাঁ, সবাই পরিযায়ী। আমরা হোয়াইট কলার যারা, তারা নিজেদের শ্রমিক বলে স্বীকার করতে কখনোই রাজি হয়নি। হ্যাঁ, আমাদের অনেক ফ্যান্সি কিছু শব্দ দিয়ে কর্পোরেটরা ভুলিয়ে রাখে, এবং আমরাও মনে করি যে আমি বোধহয় পার্ট অফ দ্য কর্পোরেট। অ্যাকচুয়ালি না। মানে না, আমার সময়ের আমার যৌবনের যে দাম, সেই দাম কিন্তু কখনোই তারা দেয় না। সেখানেও শোষণ চলে। সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমি একজন পরিযায়ী শ্রমিকের সাথে কখন আত আত্মার টান অনুভব করব, যখন আমার মধ্যে সেই শ্রেণীচেতনাটা থাকবে। এই যে কদিন আগে একটা অসামান্য ছবি চলচ্চিত্র আম এখানে আমাদের সিনেমা হলে এসছে, 'হোম বাউন্ড'। দেখেছেন নিশ্চয়ই না, চলচ্চিত্রটি। এবার কিছুটা দেখেছি, পুরোটা দেখা হয়। টপ 15 নমিনেশনে আছে। আ অসামান্য ছবি। লকডাউনের সময় ২ পরিযায়ী শ্রমিক বন্ধু, একজন হিন্দু, একজন মুসলমান, তাদের আ যাত্রার ছবি 'হোম বাউন্ড'। তো এই ছবি দেখতে আমি যখন হলে গেলাম, দেখলাম ৫ জন দর্শক এবং আমি। আর আপনি দেখুন, 'ধুরন্ধর' বলে একটি আ ছবি হ্যাঁ, এখন আমাদের বিবেক অগ্নিহোত্রী পার্ট 2, আদিত্য ধর। তিনিও কাশ্মীরেরই লোক, এবং এই আদিত্য ধর এর আগে 'উড়ি' বলে একটি ছবি বানিয়েছিলেন। এখন হ্যাঁ, হ্যাঁ, 'ধুরন্ধর' নিয়ে বিরাট সেটা হিট করেছে, এবং আমি একটু বন্ধু-বান্ধবদের পিয়ার প্রেশারে পড়েই গতকালকে দেখতে গেছিলাম। ৩.৫ ঘন্টা ধরে মানে যা বুঝলাম যে আ পাকিস্তান কতটা রোগ নেশন, এবং ইসলাম শুধুই খুনের কথা বলে, এবং বিধর্মীদের মেরে ফেলার কথা বলে, এবং এইসব আরকি। এই যে কন্টিনিউয়াস প্রোপাগ্যান্ডা, এবং তাতে মধ্যবিত্তের কি উল্লাস! এই যে কদিন আগে অপারেশন সিঁদুর হলো, আমি অন্তত ৫-৭ টা WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম।
কারণ পেহেলগাঁওতে যে 28 জন সহনাগরিক মারা গেলেন, তাদের জাস্টিসের ডিমান্ড কিন্তু কেউ করছে না। এটা নিয়ে লোকে একেবারে পাগল হয়ে আছে। মানে সেই ইউরোপিয়ান ফুটবলে বায়ার্ন মিউনিখের সাথে বার্সেলোনার খেলা হলে যেরকম উত্তেজনা তৈরি হয় না, সেরকম একদম ব্যাপার। একদম। যে তার ওরা মানে যদি গোল দেয় আমাকে 3টে গোল দিতে হবে। পরিযায়ী তো শ্রমিকদের সাথে বাঙালি মধ্যবিত্ত কোনোভাবেই, এটা অতীতে হলে কিন্তু সাংঘাতিক হতো, কিন্তু বাংলা এখন ছবিতে আপনি একটা কথা বলুন, আমি ছবির উদাহরণটা এই কারণেই দিলাম। আপনি যদি সত্যজিৎ রায় দেখেন, ঋত্বিক ঘটক দেখেন, মৃণাল সেন দেখেন, তপন সিনহা দেখেন, তাদের ছবি কোন শ্রেণীর কথা বলতো? ভিদাভি আজকে আপনি যদি সৃজিত মুখার্জির ছবি দেখেন বা আরো যারা আছেন নামকরা চলচ্চিত্র পরিচালক, তাদের ছবি যদি দেখেন, সেই কি যেন মাছের ঝোল আর মাংসের খিচুড়ির বাইরে তো আমরা বেরোচ্ছেই না। পুরো জিনিসটা একটা আপার মিডল ক্লাস, এনআরআই, ডলারে যারা ইনকাম করে, এই সেগমেন্টটাকে অ্যাড্রেস করে আমাদের সাহিত্য হচ্ছে, আমাদের শিল্প হচ্ছে, আমাদের সবকিছু হচ্ছে। তো জাগবে কি করে? আজকে আমার বন্ধু বান্ধবের সন্তানরা, তারা ক্লাস 9, 10, 11-এ পড়ে, তারা কেউ বাংলায় একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পও পড়তে পারে না। এবং সেটা কিন্তু তাদের বাবা মায়েদের দোষ নয়, তাদেরও দোষ নয়। কারণ তার মানে তারা মনে করছে, তাদের স্কুলে বলা হচ্ছে যে বাংলাটা পড়ে তুমি করবেটা কি? ফলে আমি যদি মানিক বন্দ্যোপাধ্যায় না পড়ি, তাহলে আমি কুবের মাঝিদের প্রতি আমার সেই সংবেদনশীলতাটা কি জন্মাতে পারে কখনো? আমি না, যদি তার মানে রবীন্দ্রনাথ পড়ি, আমি যদি শরৎচন্দ্র না পড়ি, আমি তো একটা লাইফস্টাইল আমার সন্তানকে দেব। কিন্তু আমার সন্তান তার থেকে অনেক অনেক লেস ফরচুনেট যারা, তাদের নিয়ে ভাবতে শিখবে তো সিনেমা দেখে, শিল্প দেখে, গান শুনে। সে শিল্প আজকে কোথায় বাঙালির কাছে? সে শিল্প তো চলে গেছে। ফলে আমি আমরা এইখানে বঙ্কিম গানে আলোড়িত হই, কিন্তু না না বঙ্কিমচন্দ্র কেউ পড়ছে না। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র কেউ পড়ছে না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এইখানেই আমি একটা প্রশ্নে আসছি, আমাদের আলোচনা অনেকক্ষণ হয়েছে, প্রায় শেষের দিকে। সেটা হচ্ছে, তার মানে একদিকে বিজেপি টার্গেটেড হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিদের বিরুদ্ধে, এমন একটা ঘৃণা সৃষ্টি করেছে, তারা লিঞ্চিং হচ্ছে, তারা উৎখাত হচ্ছে, তারা কাজ হারাচ্ছে, তারা মারা যাচ্ছে, এবং সেটা একেবারে মানে লাস্ট ব্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল দখল করার জন্য। এক, 2 নম্বর হচ্ছে মধ্যবিত্ত, এই যে ঘটনাগুলো পরপর পরপর আমরা যে উদাহরণ দিলাম, ঘটেই চলেছে, বন্ধ হচ্ছে না। তৃণমূল নেতৃত্ব এটাকে একটা প্রচারের এতে নিয়েছে যে বাঙালি নির্যাতিত হচ্ছে, এবং সত্যি তাদের সেই প্রচারটা মানুষের কাছে আমার নিয়ে এখানেও যাচ্ছে। বক্তব্য, প্রচারে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রচারে নিয়ে না, যাচ্ছে, কিন্তু হ্যাঁ, সাংসদের লড়াই, রাস্তার কিন্তু লড়াই। কিন্তু মধ্যবিত্ত বাঙালি, মানে যে মধ্যবিত্ত বাঙালিকে কেন্দ্র করে ভদ্রবিত্ত বাঙালি, এখনো দিল্লি সাংবাদিকরা আমার কাছে জানতে চায়, আমি বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ দিই, যে এই হুমায়ুন কবির যে করলো, মধ্যবিত্ত বাঙালি কি বলছে। দ্যাট মধ্যবিত্ত বাঙালি যারা শিক্ষিত, দে আর ফিনিশ, তারা তাদেরকে ডিসোসিয়েট করে ফেলছে। ওই পরিযায়ী শ্রমিকরা মার খেলো কি খেলো না, খুন হলো কি হলো না, যে ডাজন্ট বদার, তাই তো দাঁড়াচ্ছে জিনিসটা। এবং তাহলে এই জায়গায় কিন্তু আবার ওই আমার সাবজেক্টের বিষয় থেকে একটা জার্গন ধার করে বলতে হয়, এটা হচ্ছে নয়া উদারবাদী যে বিশ্ব, সেখানে যে শ্রেণী বিভাজন তৈরি হয়েছে, সেই শ্রেণী বিভাজন আজকে আমাদের ভীষণ একলা করে দিয়েছে। আমাদের যে যাপন, সেই যাপনকে ভীষণ, আমি আমার যাপন করব এবং আমার সঙ্গে হয়তো খুব বড়জোর আমার পরিবারের যাপন হবে, কিন্তু আমি থেকে আমাদের কালেকটিভ যে যাপন, সেই যাপনটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং এইটা ইতিহাসের একটা ফেজের মধ্যে আমরা আছি। কিন্তু আমি মনে করি না কখনোই যে গত 40-45 বছর ধরে নিউলিবারালিজম ডমিনেট করছে। আই অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, মানব সভ্যতার ইতিহাস অনেক প্রাচীন। ফলে আজকে এটা ডমিনেট করছে মানে ভবিষ্যতেও যে এটাই ডমিনেট করবে তা কিন্তু নয়। ফলে সমস্ত ফ্রন্টে লড়াইটা চালিয়ে যেতে হবে। বিশেষত কালচার, আমার এটা একটা ভীষণ বড় কি বলবো ডিমান্ড আমাদের চলচ্চিত্রকার, আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের নাট্যকার, তাদের কাছে, যে কালচারাল ফ্রন্টে যে লড়াইটা, সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। নইলে এই আহ, এই যে ফ্যাসিবাদ, তারা যেভাবে মিডিয়ার সাহায্যে আজকে
আপনারা যে ইউটিউব চ্যানেলগুলো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে জার্নালিজম করছেন, সেটা কিন্তু কোনো একটা জায়গায় গণতান্ত্রিক যে স্পেসটা সেটাকে প্রসারিত করছে। হিন্দিতে কত চমৎকার চমৎকার ইউটিউব চ্যানেল হয়েছে এবং সেই সব সাংবাদিকরা কিন্তু অনেক বড় কর্পোরেট হাউসে তারা ছিলেন এবং হয়তো অনেক বেশি রোজগারই করতেন সেখানে, কিন্তু সেখানকার নীতির সাথে মানাতে না পেরে তারা সাংবাদিকতার যে যে মূল ফান্ডামেন্টাল প্রিন্সিপালস সেগুলোর সাথে আপোষ করবেন না বলে নিজেদের ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। ফলে এটাও কিন্তু একটা লড়াইয়ের বিরাট বড় ফ্রন্ট, যে স্বচ্ছ সাংবাদিকতা, সত্যিকারের সাংবাদিকতা, যেখানে ন্যায়ের কথা বলা হবে, যেখানে ভারতের যে আত্মা, সেই ভারতের আত্মার কথা বলা হবে, যেখানে সংবিধানের কথা বলা হবে। ফলে এই লড়াইটা কিন্তু লড়ে যেতে হবে। মানে কিছু মানুষ তারা তাদের হেলদোল হচ্ছে না বলে যে আমরা সবাই হাহুতাশ করবো, এটা কোনো কাজের কথা নয়। আমাদের একই কথা বারবার করে লোককে বলতে হবে যে এই যে আক্রমণ, এই আহ, মানে আমাদের বহুত্বের যে স্ট্রাকচার, প্লুরালিস্ট স্ট্রাকচার ভারতবর্ষের, এটার ভেঙে পড়া, এটা কিন্তু ভারত নয়। ফলে এইটাকে আমরা কি পাকিস্তানের একটা আহ হিন্দু পাকিস্তান রূপে দেখতে চাই, নাকি আমরা ভারতকে গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র বসুরা যেভাবে, বা মৌলানা আজাদ, বাবা সাহেব তারা যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবে দেখতে চাই? দ্যাট কোয়েশ্চেন হ্যাজ টু বি আনসার্ড। কিন্তু শেষ একেবারে এক মিনিটের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আজকের অ্যাজ অন টুডে তারা গান্ধী নেহেরুর থেকে শিফট করে অ্যাকচুয়ালি প্রায় হিন্দু পাকিস্তানের জায়গাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। আলটিমেটলি এই লড়াইটা তো চলতেই থাকবে। কি মনে হচ্ছে বাঙালি এই লড়াইটা কতটা দিতে পারবে? সামগ্রিকভাবে বাঙালি কি পারবে, না বিচ্ছিন্ন হয়ে যাবে আলটিমেটলি? এক এখানে কথার শ্রেণী উত্তর। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এখানে এই চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটায় বামপন্থী রাজনীতির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। বামপন্থী রাজনীতিকে, আমি কোনো পার্টিকুলার পার্টির কথা কিন্তু বলছি না এবং আমি কোনো না, বুঝতে পার্টিকুলার পেরেছি। বিলংও করি না, কিন্তু সামগ্রিকভাবে বামপন্থী রাজনীতি, শ্রেণী রাজনীতি, তারা যদি ক্রমশ দুর্বল হতে থাকে তাহলে কিন্তু এই ধরনের আধিপত্যগামী শক্তি যারা, তারা চ্যাম্পিয়ন হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি শ্রেণী রাজনীতি আবার মানুষকে পথে নামতে বাধ্য করে, আর সেই রাস্তার আন্দোলনে আজকে যদি আমরা এই আরএসএস, বিজেপির, হিন্দুত্ববাদীদের, বা বাংলাদেশে আমাদের যে বন্ধুরা রয়েছে তারা যদি ওই জামাতের ইসলামো ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইটাকে সত্যিকারের লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে পারেন, তবে নিশ্চয়ই একদিন না একদিন প্রত্যেক রাতের পরে তো একটা ভোর হয়। তো ডেফিনেটলি এর একটা শেষ তো রয়েছেই। ভারতবর্ষ যখন ইংরেজ শাসনের পদানত ছিল তখন তো কেউ ভাবতে পারেনি আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। ঠিক, ইংরেজ শাসন, ওই মহাপরাক্রান্ত ইংরেজ শাসন যখন শেষ হয়েছে, এই ফ্যাসিস্ট শাসনও শেষ হবে। ঠিক। আজকে অনেক ধন্যবাদ শাহিন আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন এই আলোচনাটা লাগলো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শুভরাত্রি।